আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পাকিস্তানি সীমান্তে ভুল করে ঢুকে পড়া বিএসএফ এর জওয়ান হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণাম সাউ আজ বাড়ি ফিরেছেন। ওয়েমার শিটে কারচুপির অভিযোগে চাকরি খোয়ানো শিক্ষকদের একাংশ 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার আর্জি দেশের শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগের যেসব কর্মী চাকরি হারিয়েছেন তাদের ভাতা দেওয়ার জন্য রাজ্য শ্রম দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় সরকার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে। আদালতের নির্দেশে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের 7ম দফায় টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া এবং সংস্থার সম্পত্তি নিলাম করে অর্থ সংগ্রহ চলেছে। বাংলার আদ্রিয়ান কর্মকার আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে আরেকটি পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। পাকিস্তানি সীমান্তে ভুল করে ঢুকে পড়া বিএসএফ এর জওয়ান হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণাম সাউ আজ বাড়ি ফিরেছেন। বিকেল 4:45 নাগাদ পূর্বা এক্সপ্রেসে করে তিনি হাওড়া স্টেশনে পৌঁছন। তারপর গাড়ি করে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে পৌঁছলে তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়। জয় হিন্দ ধ্বনি দিয়ে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা নেড়ে তাকে স্বাগত জানান সেখানে উপস্থিত জনতা। পূর্ণাম বলেন, সকলের শুভেচ্ছা ও প্রার্থনার জন্যই তিনি নিরাপদে দেশে ফিরতে পেরেছেন। आप लोग की कृपा थी जिसके वजह से मैं वतन अपने वापस वहां आ गया। উড়েকো পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে গত 22 এপ্রিল পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক হন পূর্ণাম। ভারতের সঙ্গে বেশ কয়েকটি ফ্ল্যাগ মিটিং এর পর গত 14 মে পাকিস্তান তাকে মুক্তি দেয়। 21 দিন পর আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরানো হয় তাকে। সন্ত্রাস দমন ইস্যুতে দেশবাসীকে অবহিত করতে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার জন্য তৃণমূল কংগ্রেস কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। সাম্প্রতিক সন্ত্রাস দমন নিয়ে দেশের ভূমিকার কথা তুলে ধরতে কেন্দ্রীয় সরকার বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে, দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সামাজিক মাধ্যমে তার ভূয়সী প্রশংসা করেন। দলের সদস্যরা নিরাপদে দেশের ফিরে আসার পরেই এই অধিবেশনের ডাকার আবেদন জানিয়েছেন তিনি। বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতি ও সেই সংক্রান্ত অগ্রগতির বিষয়ে অন্য কারোর আগে দেশবাসীর সামনে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরার কথাও বলেছেন মমতা। ভারতীয় সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে অপারেশন সিন্দুরে সাফল্য লাভ করেছে তা দেশবাসী হিসেবে গর্বের বিষয় বলে মনে করেন বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার প্রাক্তন অধিকর্তা শুভব্রত চৌধুরী। তিনি বলেন, সারা পৃথিবী দেখেছে ভারতের শক্তি, নিপুণ দক্ষতার সঙ্গে দেশ এই ধরনের পরিস্থিতি সামলাতে সক্ষম, তাও বোঝানো সম্ভব হয়েছে। আমাদের যে সেনাবাহিনীর 3টে ভাগ, জল, স্থল এবং বায়ু, এই 3টি ডিভিশন কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের মধ্যে কোঅর্ডিনেশন করেছে এবং কোঅর্ডিনেশনের পেছনে ছিল আমাদের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রায় 10টা স্যাটেলাইট। তারা কিন্তু সঠিকভাবে শত্রুপক্ষের পজিশন কোথায়, সন্ত্রাসবাদীদের আতুরঘর কোথায়, সে টার্গেটগুলোকে এক্স্যাক্টলি ফিক্স করে দিয়ে সে বুঝেই কিন্তু আমরা আমাদের মতো করে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পেরেছি এবং মিনিমাম সিভিলিয়ান ক্যাজুয়ালিটি আমরা কিন্তু এটা করতে পেরেছি। ওয়েমার শিট বা উত্তরপত্রে কারচুপির অভিযোগে চাকরি খোয়ানো শিক্ষকদের একাংশ আজ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে আবেদন জানান, যোগ্য শিক্ষকদের মতো তাদেরও 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখা হোক এবং নতুন নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক। তবে শীর্ষ আদালত তাদের সে আবেদন খারিজ করে দিয়েছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথন আনন্দের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশে তারা কোনো হস্তক্ষেপ করবেন না। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, সিবিআই তদন্ত করে জানায় মোট 4091 জন ওয়েমার শিটে কারচুপি করে চাকরি পেয়েছিল। সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করে। তাদেরই মধ্যে 119 জন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল, কিন্তু আদালত তাদের আর্জিতে কর্ণপাত করেননি। এদিকে চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যেতে পারবেন বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন। সেন্ট্রাল পার্ক লাগোয়া রাস্তায় শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করতে পারবেন, তবে একসঙ্গে 200 জনের বেশি ধর্নায় বসতে পারবেন না। আন্দোলনকারীদের মধ্যে থেকে 10 জনের নাম আগে থেকে পুলিশকে জানিয়ে রাখতে হবে। কোনো রাজনৈতিক নেতার সহমর্মিতা দেখিয়ে আন্দোলনে থাকতে চাইলে পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 4 জুলাই ফের এই মামলার শুনানি।
সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগের যেসব কর্মী চাকরি হারিয়েছেন তাদের ভাতা দেওয়ার জন্য রাজ্য শ্রম দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। এর আওতায় গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 ও গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 নামে এই প্রকল্পটি কার্যকর হবে গত এপ্রিল মাস থেকে। রাজ্য মন্ত্রিসভা গত 14 মে প্রকল্পটি অনুমোদন করে। এদিকে চাকরিহারা শিক্ষাকর্মীরা সরকারের দেওয়া আর্থিক অনুদান নেবেন বলে জানিয়েছেন। তাদের তরফে সুজয় সর্দার বলেন, 2016 গ্রুপ সিতে 2037 জনকে নিয়োগ করা হয়। এর মধ্যে 1,255 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অন্যদিকে গ্রুপ ডিতে নিয়োগ করা হয়েছিল 3,880 জনকে। এদের মধ্যে 2,139 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী চাকরিহারা শিক্ষকদের ক্ষেত্রে অবিলম্বে যোগ্য অযোগ্য নির্ধারণ করার দাবি জানিয়েছেন। যোগ্য অযোগ্য নির্ধারণ না করা হলে যোগ্য শিক্ষকরা কেন বঞ্চিত হবেন বা চাকরি হারাবেন সেই প্রশ্নও তোলেন তিনি। কেন্দ্রীয় সরকার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রের পিএম পোষণ দপ্তর পড়ুয়া পিছু বরাদ্দ প্রাথমিকে 6 টাকা 19 পয়সা থেকে বাড়িয়ে 6 টাকা 78 পয়সা এবং উচ্চ প্রাথমিকে 9 টাকা 29 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা 17 পয়সা করেছে। এ বাবদ প্রাথমিকে কেন্দ্র দেবে 4 টাকা 7 পয়সা এবং রাজ্যকে দিতে হবে 2 টাকা 71 পয়সা। অন্যদিকে উচ্চ প্রাথমিকে কেন্দ্রের তরফ থেকে পাওয়া যাবে 6 টাকা 10 পয়সা এবং রাজ্য দেবে 4 টাকা 7 পয়সা। উল্লেখ্য, এর আগে মিড ডে মিলের বরাদ্দ বেড়েছিল গত বছর ডিসেম্বর মাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। ওই দিন বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আদালতের নির্দেশে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের 7ম দফায় টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলেছে। একই সঙ্গে চলেছে ওই বেআইনি লগ্নিকারী সংস্থার সম্পত্তি নিলাম করে অর্থ সংগ্রহ। রোজভ্যালির বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি DK শেঠ আকাশবাণীকে জানিয়েছেন, আজ থেকে ফের আরেক দফায় রোজভ্যালি সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যায়ে 30টি জায়গায় ওই সংস্থার 53টি সম্পত্তি নিলামে তোলা হবে। এর বাজার দর আনুমানিক 409 কোটি টাকা। একই সঙ্গে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ারও প্রক্রিয়া চলেছে। উল্লেখ্য, এর আগে 6 দফায় 39 কোটি 31 লক্ষ টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে। 7ম দফায় 18,417 জন প্রতারিতকে 21 লক্ষেরও বেশি টাকা ফেরত দেওয়া হবে। কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI এর অধীন আন্তর্জাতিক পরিসংখ্যান শিক্ষা কেন্দ্রের 76তম সমাবর্তন হয়। এবছর 12টি দেশের 19 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে 18 জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে ডিপ্লোমা গ্রহণ করেন। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব সৌরভ গার্গ দীক্ষান্ত ভাষণে তথ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বর্তমানে তথ্য সাক্ষরতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। इंडियन स्टैटिस्टिकल इंस्टीट्यूट और भारत सरकार विभिन्न देशों के स्टैटिस्टिकल सिस्टम को इम्प्रूव करने के लिए ये कार्यक्रम 75 साल से चला आ रहा है। इस कार्यक्रम में आज भी करीब 12 कंट्रीज़ के लोग थे और यही प्रयास हमारा रहता है कि जो स्टैटिस्टिकल लेगेसी है भारत की, जो इंडियन स्टैटिस्टिकल इंस्टीट्यूट की लेगेसी है, उसका लाभ अन्य डेवलपिंग नेशंस को भी मिले। ISI এর অধিকর্তা শঙ্খমিত্র বন্দ্যোপাধ্যায় সমাবর্তনে ভাষণ দেন। রাজ্য সরকার উপযুক্ত পরিচয়পত্র ছাড়া এলাকায় কেউ সমীক্ষা করতে গেলে বা কোনো রকম প্ররোচনামূলক প্রচার চালালে অভিযুক্তর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সব সীমান্তবর্তী জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁ থানার বাঘের বটতলা এলাকা থেকে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশকারী 6 বাংলাদেশিকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। এদের মধ্যে 4টি শিশু। অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে এই মাসের 27 তারিখ নাগাদ একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই আগামী 7 দিনে প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখ নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি বাংলার আদ্রিয়ান কর্মকার আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে আরেকটি পদক জয় করেছেন। আর জার্মানির শুলে 50 মিটার রাইফেল 3 পজিশন বিভাগে 446.6 স্কোর করে ব্রোঞ্জ পদক জয় করেন আদ্রিয়ান। নিজের প্রথম বিশ্বকাপে এর আগের ইভেন্টে রূপো জেতার নজির গড়েন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্র আদ্রিয়ান। এভারেস্ট শৃঙ্গ জয় করে আজ শহরে ফিরেছেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং অন্য আধিকারিকরা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পাকিস্তানি সীমান্তে ভুল করে ঢুকে পড়া বিএসএফ এর জওয়ান হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণাম সাউ আজ বাড়ি ফিরেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগে যেসব কর্মী চাকরি হারিয়েছেন তাদের ভাতা দেওয়ার জন্য রাজ্য শ্রম দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8টা 10-এ।